আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে চতুর্থ অধ্যায় পাঠ ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে কিছু ছবি তোমরা দেখতে পেয়েছ। তো এই ছবিগুলো যেমন পানাম নগর, সর্দার বাড়ি, শশী লজ, তারপরে তাজহাট জমিদার বাড়ি, বালিয়াটির জমিদার বাড়ি, উত্তরা গণভবন। তো এই যে ছবিগুলো, এই ছবিগুলো কোথায়, এই চিত্রে তোমরা কোথায় দেখতে পেলে? এই ছবিগুলো কোন জায়গায় অবস্থিত? ঔপনিবেশিক যুগের বিভিন্ন প্রত্ন নিদর্শন। তো এই ছবিগুলোর অবস্থান কোথায়? উক্ত নিদর্শনগুলো কোথায় অবস্থিত? ঢাকা বাহিরে। আমরা পূর্বে ক্লাসে পড়েছিলাম ঢাকার ভিতরে এই প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে ঢাকার ভিতরে। আজকে আমরা এই যে ঢাকার বাহিরে যে স্থাপত্য শিল্পগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় ঢাকার বাহিরে প্রত্ন নিদর্শন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটি আমরা পাঠ করার পরে তোমাদের যে জিনিসটি তোমরা আয়ত্ত করতে পারবে তা হলো প্রত্ন নিদর্শনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ঢাকার বাহিরে বিভিন্ন প্রত্ন নিদর্শনের নাম বলতে পারবে এবং ঢাকার বাহিরে বিভিন্ন প্রত্ন নিদর্শনের ব্যাখ্যা করতে পারবে। তো এই প্রত্নতত্ত্বের যে ধারণা, আমরা পূর্বের ক্লাসেও কিছুটা ধারণা আমরা নিয়েছি। প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো বা প্রাচীন, তত্ত্ব হলো আসল বস্তু বা প্রকৃত অবস্থান। প্রত্নতত্ত্ব অর্থ হলো প্রাচীন বস্তু, পুরাতন বস্তু, এবং প্রত্নতত্ত্ব বলতে বোঝায় প্রাচীন স্থাপত্য বা ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর, অলঙ্কার, প্রাচীন আমলে মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র যেগুলি রয়েছে তা। তো বাংলাদেশে প্রায় 200 বছর ইংরেজ শাসন আমল, 1757 থেকে 1947 সালকে আমরা ঔপনিবেশিক শাসন হিসাবে জানি, বুঝি। এবং ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস, আদালত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য স্থাপত্য কিন্তু তৈরি হয়েছে ইংরেজদের আমলে। ইংরেজ আমলে ঢাকার বাহিরে গড়ে ওঠা স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম হলো পানাম নগরের ভবনগুলো, তারপরে সর্দার বাড়ি, ময়মনসিংহের শশী লজ, তারপরে সাটুরিয়ায় বালিয়াটির জমিদার বাড়ি, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, তারপরে নাটোরের পতিয়ায় জমিদার প্রাসাদটি উল্লেখযোগ্য। তো এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো যে প্রত্নতত্ত্ব কাকে বলে? ঢাকার বাহিরে কয়েকটি প্রত্ন নিদর্শনের নাম বলো। তো এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করব যে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কিন্তু সোনারগাঁও। পরে মুঘল আমলে এর গুরুত্বটা কিছু কমে যায়। সুলতানি আমলে কিন্তু ঢাকার যে রাজধানী সেটা ছিল সোনারগাঁও, এবং মুঘল আমলে সেটা কিন্তু পরিবর্তন হয় এবং সোনারগাঁওয়ের যে গুরুত্ব সেটা অনেকাংশ কমে যায়। তো এই যে মসলিন কাপড় শাড়ি উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসাবে সোনারগাঁও খ্যাতি ছিল। এই যে মসলিন শাড়ি সারা পৃথিবীতে বিখ্যাত ছিল, খুবই মিহি একটি আংটির ভিতর দিয়ে শাড়িটি কিন্তু আনা নেওয়া করা যেত, এরকম শাড়ি। এবং ব্যবসা কেন্দ্র হিসাবে এই সোনারগাঁও কিন্তু অনেক খ্যাতি ছিল। 19 শতকে ধনী ব্যবসায়ীরা সোনারগাঁওয়ে পানাম এলাকাটিকে তারা বেছে নেয় এবং বসবাসের জন্য
বেছে নেয়, তারা মূল সড়কে দুই পাশে গড়বাড়ি নির্মাণ করে। এই যে পানাম শহর যে ছিল, এলাকাটা ছিল সোনারগাঁয়ে, সেই পানাম এলাকাটির দুই পাশে, রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু তারা বিভিন্ন রকমের ভবন তৈরি করে, গড়বাড়ি তৈরি করে, নির্মাণ করে। সেগুলি কিন্তু স্থাপত্য শিল্পের নিদর্শন। পানাম নগরে এখনও 52টি ইমারত আছে। চৌরা পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি এই ইমারতগুলি রয়েছে। ভবনগুলি নির্মাণে ইউরোপীয় স্থাপত্য রীতি কিন্তু অনুসরণ করা হয়। হ্যাঁ, ইউরোপীয় রীতি অনুযায়ী এই স্থাপত্য শিল্পগুলি, ইমারতগুলি তৈরি করা হয়। পানামের আশেপাশে আরও বেশ কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি এবং হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সর্দার বাড়িতে এখন স্থাপত্য রয়েছে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে। এই সর্দার বাড়িতে এখন জাদুঘর হিসাবে একে নির্বাচন করা হয়েছে, লোকশিল্পের জাদুঘর। এই বাড়িটি নির্মিত হয়েছে 1901 সালে। এই বাড়িটি দুটি বড় প্রাসাদ নিয়ে তৈরি। দোতলা এই বাড়িতে রয়েছে 70টি কক্ষ। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে সর্দার বাড়িটি কি লোকশিল্প জাদুঘর হিসাবে এখন ব্যবহার করা হচ্ছে, এবং এই লোকশিল্প জাদুঘর ব্যবহার করে এর দুটা কক্ষ রয়েছে। হ্যাঁ, দোতলার মধ্যে 70টি কক্ষ রয়েছে। এই দোতলা বাড়িতে 70টি কক্ষ রয়েছে। তারপর দেখো, ঢাকার বাহিরের স্থাপত্য শিল্প নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, যে মুক্তাগাছার জমিদারদের তৈরি ময়মনসিংহের শশীলজ, তারপরে মহারাজ শশীকান্ত আচার্যের বাড়ি শহরের অদূরে ব্রহ্মপুত্র নদীর তীরে এটি স্থাপিত। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজটিকে অধিগ্রহণ করেছে। তারপরে বালিয়াটি প্রাসাদ সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। মোট 60টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বাড়িটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলি ভবন একসাথে স্থাপিত হয়নি। এই যে ভবনগুলি রয়েছে, সেই ভবনগুলি একসাথে কিন্তু স্থাপিত হয় না, ধাপে ধাপে তৈরি হয়েছে। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজ কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজ রাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এই এলাকার তাজ হাট নামে অভিহিত করা হয়েছে। এটি এখন জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাজ হাট যেটা। 1706 থেকে 1710 সালে নাটোরের রাজবাড়ি নির্মিত হয়েছিল। রাজবাড়ি মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন রয়েছে, 2টি গভীর পুকুর এবং 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরের বেল চৌকি এবং পুরো এলাকায় 2টি অংশে বিভক্ত, ছোট তরফ এবং বড় তরফ। নাটোরের দিঘাপতিয়ায় জমিদারদের চমৎকার এই প্রাসাদ এখন উত্তরা গণভবন নামে পরিচিত। পরে শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুটিবাড়ি কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার উত্তরে পূর্বে কুমারখালী উপজেলার অন্তর্গত শিলাইদহ ও ইউনিয়নে কুশারতপুর কুটিবাড়ি অবস্থিত। 1971 সালে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর কুটির বাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। তোমরা একটি কাজ করার চেষ্টা করবে, ঢাকার বাহিরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো।
পানাম নগর সম্পর্কে 5টি বাক্য লিখো। এখন আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তার নিয়ে কিছু মূল্যায়ন করব। প্রশ্নগুলি তোমরা দেওয়ার চেষ্টা করবে, উত্তর মিলানোর চেষ্টা করবে। পানাম নগর এ এখন কয়টি ইমারত আছে? কয়টি ইমারত আছে? 52টি, সঠিক উত্তর। তারপরে সর্দার বাড়ি কত সালে নির্মিত হয়? 1901 সালে, 1905 সালে, 1911 সালে, 1915 সালে? 1901 সালে, সঠিক উত্তর। নাটোরের পতিয়ায় জমিদারের প্রাসাদের বর্তমান নাম কি নামে পরিচিত? উত্তরা গণভবন, সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া জেলায় অবস্থিত, সঠিক উত্তর, কুষ্টিয়া জেলা। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। স্থাপত্য নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ভাণ্ডার, উক্তিটি ব্যাখ্যা করো। এই যে স্থাপত্য নিদর্শন, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ভাণ্ডার, উক্তিটি বিশ্লেষণ করো। দেখো, এই স্থাপত্য শিল্পকে কেন জ্ঞান ভাণ্ডার বলা হয়েছে? কারণ আমরা যদি ইতিহাস জানতে চাই, আমরা যদি আমাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলি যদি জানতে চাই, তাহলে কিন্তু আমাদের সেই অতীতের যে স্থাপত্যগুলি রয়েছে, হ্যাঁ, তাদের যে শিল্পকর্মগুলি রয়েছে, সেগুলি যদি আমরা দেখি, তাহলে কিন্তু সুন্দরভাবে এই থেকে অনেক রকমের জ্ঞান আমাদের অর্জিত হবে। তো এতক্ষণ তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ, শুনেছ। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানি, এবং এই ক্লাস সম্পর্কে কারো যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবে। হ্যাঁ, এবং ক্লাসটি বেশ কয়েকবার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের এই পাঠ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো সকলেই এই অনলাইন ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে। তোমরা কিন্তু নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজে এই ক্লাসগুলি পাবে। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেলেও এই ক্লাসগুলো রয়েছে। তাছাড়া নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা প্রতিটি টিচারের শিক্ষক বাতায়নেও কিন্তু এই ক্লাসগুলো আপলোড করা রয়েছে। তো তোমরা ইচ্ছা করলে যে কোনো সময় বারবার এই ক্লাসগুলি দেখে তোমাদের একটি ধারণা তৈরি করতে পারবে। তো সেই প্রত্যাশা রেখে ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, হ্যাঁ, এবং এই ক্লাসে আমাদের এই পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।